সুপ্রিয় দর্শক, এসটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নতুন নতুন ইস্যু। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ এবং ব্যবসায়ী নেতা হাজী আজমত হোসেন বাবলু। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতেই খন্দকার মাসুকুর রহমান, আমরা দেখলাম তত্ত্বাবধায়ক বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কাজে গতি এসেছে। আপনি জানেন যে বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে, এর মধ্যে দুর্নীতি একটি। দুর্নীতি দমন কমিশন সাবেক সরকারের 25 জন মন্ত্রী 40 জন এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে। কোথাও কোথাও আমরা নগদ টাকা পয়সাও পাচ্ছি, দেখতে পাচ্ছি সাবেক সচিবের বাসা থেকে টাকা উদ্ধার হয়েছে, অনেক জায়গায় রাস্তায় টাকা ফেলে রাখছে। আসলে দুর্নীতির ব্যাপ্তি কেমন, আর এই অনুসন্ধানে সেটার কি ফল আসবে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচক। এই সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে 17 কোটি মানুষের প্রত্যাশা অনেক বেশি। এই সরকারে যারা দায়িত্বে আছেন তাদেরকে ভাবতে হবে এরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়। সেদিকে আমি পরে যেতে চাই। আপনি দুর্নীতির কথা বলেছেন। 9 সাল থেকে 24 সাল পর্যন্ত এদেশে শুধু দুর্নীতির কথায় যদি বলি, আমি ভোটের অধিকার খর্ব, গণতন্ত্রকে হরণ করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, সেই দিকে যদি নাইবা যায়, দুর্নীতির একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেব। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী আন্দোলনের সংগ্রামে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য উনি হয়েছেন। ওনার বাড়ির কাজের লোক, উনি শব্দ ব্যবহার করেছে, আমার কাজের লোক 400 কোটি টাকার মালিক। আমরা যেখানে বাসে যাই উনি সেখানে হেলিকপ্টারে যেতেন। আপনি বলুন তো, আমার বাসার কাজের লোক যদি 400 কোটি টাকার মালিক হয়, আমার ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কি হতে পারে? সবাই যে হবে তা নয়। এদেশের মানুষের, তৃতীয় বিশ্বের মানুষের ধারণা এরকম সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান থাকেন, তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার ছেলে মেয়ে দ্বিতীয় প্রধানমন্ত্রী। উদাহরণ অনেক রয়েছে, আবার এও রয়েছে। আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার শাসন আমলে তার আপনি বলতে পারবেন না তার দেশ দল গঠন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, তার সততা নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন। কেউ পারে নাই, কেউ পারে নাই। আপনি দেখেন তার আপন ভাই মারা গিয়েছেন, উনি পর্যটন কর্পোরেশনে চাকরি করতেন, তারই অধীনে আমাদের এলাকার এক ভাই উনি বেঁচে আছেন চাকরি পর্যটন কর্পোরেশনে। উনি যখন প্রেসিডেন্ট হলেন, ওনাকে ওনার বিভাগ ঢাকা পোস্টিং করে এনে দিলেন। উনি এটা শোনার পর উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন এখনই ওনাকে চিটাগাং পাঠিয়ে দিয়েছে, আর ঢাকা আসতে পারে নাই। কোনো দিন ওনার ভাই ব্রাদার, সেটা গণভবনের সচিবে বলেন, প্রধান রাষ্ট্র অফিসে বলেন, কোথাও যায়নি। উদাহরণ আছে। আবার এই উদাহরণ, কাজের লোক 400 কোটি টাকার মালিক, ইতিমধ্যে সে দেশ ত্যাগ করেছেন। দেশে লুটপাট কি হয়েছে, এটা ছোট্ট একটি উদাহরণ। আমাদেরই বন্ধু বান্ধবরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী হয়েছেন, ছোট ভাইরা, আমাদেরই জানা, আমাদের দেখা। যাদের কাছে যেতেন বলতে আমরা 500 টাকা দিতাম, ওনারা এটা দিয়ে বাসাতে সংসার খরচ করতেন। এই আগে রাজনীতিবিদের এই চরিত্র ছিলেন। এখন 2000 কোটি টাকার মালিক। কে বলেন? আপনিই বলেন।
2000 কোটি টাকার মালিক। আপনি দেখবেন 2009 সালে খন্দকার মাসুকুর রহমান, আমি একটু যোগ করি যে গণমাধ্যমের শিরোনাম আপনি দেখেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম এবং তার সহযোগীদের বিষয়টা এইভাবে যে ঘুষ নিতেন বস্তায়। এটা একটা, এই দুর্নীতি রাষ্ট্রের সহযোগিতা ছাড়া হতে পারে না। আমি একটা ছোট্ট দুর্নীতি উদাহরণ দিলাম। আপনি বলেন তো, একটা জেলায় 2000 কোটি টাকার মামলা হয়েছে আওয়ামী লীগের আমলে, 2000 কোটি টাকা, সেই মামলায় একটা জেলার ছাত্রলীগের সভাপতি সেই মামলার আসামি। সেই মামলা যারা আসামি সবাইকে আমি চিনি, কারণ আমার রাজনীতি হাতে করি ওখানে। আপনি কি কারণে বললাম দুর্নীতি রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই হতে পারে না? এই কারণেই আমি এস আলমকে কখনো দেখি নাই, আমার শত্রুও না, আমার দেখার সৌভাগ্য হয়নি। আপনি এই সরকার ক্ষমতায় আসাবে একটা ব্যাংক নিয়ে দেখবেন গোলাগুলি হয়ে গেল, ইসলামী ব্যাংক নিয়ে। বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে লাভবান এবং সুশৃঙ্খল একটি ব্যাংক ইসলামী ব্যাংক। এরা গ্রহপত্তন যখন শুরু হয় ঢাকার 77-78 সনে, আমার মনে হয় যারা করেছেন, আমি সেখানে তাদেরই একজনের বাসায় ছিলাম। সেই ব্যাংকটাকে কিভাবে লুটপাট করে যায়। এই যে এসিটিভি একটা প্রতিষ্ঠান, এটা মালিক সালাউদ্দিন সাহেব করেছেন, এটাকে ধ্বংস করতে কয়েক মিনিটের প্রশ্ন, একটা মেডিসিন দিলে চুরমার হয়ে যাবে, বাট তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। সেই ব্যাংকটাকে ধ্বংস করেন কি এস আলম, শুধু একটা ব্যাংক না, এরকম কতগুলো ব্যাংক। এরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব নয়। এখন যেটা হয়েছে, আমি পরিবারে, আমি পিতা, আমি যখন ছাত্র ছিলাম আমি একরকম, আমি যখন বিয়ে করেছি আমার কিছুটা পরিবর্তন করতে হয়েছে, আমি যখন সন্তানের বাবা হয়েছি তখন আমাকে অনেক কিছু ভাবতে হয়েছে, কারণ এটা আমার মেয়ের উপরে, আমার স্ত্রীর উপরে এই প্রভাব পড়বে। যদি সরকার প্রধান, যেমন আমি অনেকবার বলেছি, একটা জেলা, যে জাহিদ গোপালগঞ্জের ছেলে, গোপালগঞ্জের ডিসিএসপি এবং ডিস্ট্রিক্ট জাজ, 3টা লোক যদি মনে করে এই জেলার দুর্নীতি হবে না, হতে পারে না, হতে পারে না। ঠিক দেশের সরকার প্রধান ইচ্ছা পোষণ করে, আমার মন্ত্রী পরিষদে কেউ দুর্নীতি করতে পারে না, পারে না, কারণ আমাদের দেশের গোয়েন্দারা খুবই। খন্দকার মাসুকুর রহমান, আমি আপনার কাছে আবার আসবো, একটু শুনে আসি। হাজী আজমল হোসেন বাবলু, ব্যবসায়ী নেতা, আপনার কি মনে হয় যেটি খন্দকার মাসুকুর রহমান যে অভিযোগ করলেন যে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে দুর্নীতি সম্ভব নয়, আসলে কাদের আশ্রয় প্রশ্রয়ে দুর্নীতির শাখা প্রশাখা বিস্তার লাভ করলো, যাদের নাম আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভি এবং আমার দুই সহ-আলোচক। অ্যাকচুয়ালি ওনার সাথে দ্বিমত করার মতো এই মুহূর্তে আমার ভাষা নাই। উনি যে কথাগুলি বলছেন, কিন্তু দুর্নীতি ছিল, একদম যে দুর্নীতি ছিল না এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই। তবে মাত্রাটা খুব বেশি ছিল, ঠিক টানা ক্ষমতায় থাকার কারণে খুবই ডিফারেন্স ছিল। আজকে একটা চ্যানেলে আমি দেখলাম যে আমাদের প্রাক্তন মানে যে প্রধানমন্ত্রী ছিলেন তার নামে মাদারবাড়ি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রে $500 কোটি, আমি জানি না এটা সত্য কিনা, এখনো সত্যতা পাওয়া যায় না, $500 কোটি লেনদেন হয়েছে মালয়েশিয়া একটা ব্যাংকে, এবং তার পরিবারের 30% শেয়ারও ওইটার থেকে পাইছে। যদি এইটা সত্যি হয় তাহলে তো আমি মনে করি যে এই যে দুদক বা এই যে সংস্থাগুলি এগুলি নিয়ে কাজ করেন, এদেরকে আগে বিচারের আওতায় আনা উচিত, কারণ উনারে তারা পাবো না আমরা এখন, শেখ হাসিনা তার আমরা দেশে পাবো না। তাহলে দুদক কি করলে, এই সংস্থাটা কেন ছিল, কেন আছে আমাদের এই সংস্থা? কারণ আপনি দেখেন মালয়েশিয়ার যখন মাহাথির মোহাম্মদ ছিলেন তখনও কিন্তু উনাদের যে অ্যান্টি কারাপশনের ছিল, তখন কিন্তু উনার নামে কিন্তু একটা ফাইল তৈরি করছিল। আমাদের দেশে তো এই শুধু প্রধানমন্ত্রী না, আওয়ামী লীগ বা বিএনপি এরকম যদি আজকে পাওয়ারে থাকে, বিএনপি দেখবেন যে
উনাদের নামে একটা ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে কোনো নেতার নামে কিছু বলতে সাহস পাবে না। এটা আমাদের একটা কালচার হয়ে গেছে, ট্র্যাডিশন হয়ে গেছে। এটাতে আমার মনে হয় যে বর্তমান যে উপদেষ্টারা আছেন এটার থেকে আমার মনে হয় বের করার চেষ্টা করতেছেন। এবং আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলি অন্তত এই সংস্কার করার জন্য এইটুকু সময় দেওয়া উচিত তাদেরকে। কারণ আজকে আমাদের ইকোনমিক সাইড যেখানে চলে গেছে, আমার বিশ্বাস যদি ডক্টর ইউনূস সাহেব ইকোনমিকের দিকে নজর দেন তাহলে বহির্বিশ্বের থেকে কিছুটা হইলেও আমাদের যে এখন এই ডলারের ঘাটতি বা ইয়ে মিসগাইড করছে বা আমাদের ডলার যেটা থাকার কথা ব্যাংকে, মানে ধরেন আমি $36 বিলিয়ন এক্সপোর্টই করিনি, অথচ ওনারা দেখাইতেছে আমি এই ডলার এক্সপোর্ট করছি এবং অনেক গার্মেন্টসকে হেনস্থ করছে, এই টাকাগুলি আমরা পাচার করছি বা পাচার করছে এই গার্মেন্টসওয়ালার। কারণ যেহেতু আমি ওই এক্সপোর্টে জড়িত আছি কিছুটা, আমার কিছুটা হইলে এই সম্বন্ধে ধারণা আছে। এই লোকগুলির অযথা হয়রানি করাইছে যে এই 36 বিলিয়ন, আজকে দেখেন আমরা 12, 14 বা 15 বিলিয়ন ডলার নিয়ে চলতেছে, আর 36 বিলিয়ন যদি আমরা অ্যাড করে তাহলে 48 বিলিয়ন, সরি 36 আর 12 48 বিলিয়ন ডলার আমার রিজার্ভে থাকার কথা। সেই ক্ষেত্রে না থেকে ওই মন গড়া একটা হিসাব দিয়ে এরকম জাতির সামনে প্রতারণা করা হইতো। এই জন্য আমার মনে হয় যে এখনই একটা সময়, এই যারা এরা তো আর চলে জানে, শুধু তো মাত্র এই দেশের প্রাইম মিনিস্টার গেছে, তার ফ্যামিলির মেম্বাররা গেছে, সবাই তো আর চলে জানে। অতি দ্রুত একটা কমিশন গঠন করে এটা তদন্ত করে বিচার করা উচিত। তাহলে হচ্ছে কি, এই উদাহরণ যদি থাকে তাহলে আগামীতে আমরা যে এখন তো আমরা বা এই দেশের মানুষ বিকল্প চিন্তা করতেছি, হয়তো বিএনপি ক্ষমতা আসবে, আবার ইলেকশন দিলে আসবে, এটি স্বাভাবিক আশারই কথা। একটা বৃহত্তর দল বিগত 16-17 বছরে অনেক নির্যাতন সহ্য করে তারপরে এই দলটা টিকে আছে, ভাঙেনি দলটা, অনেক চেষ্টা করছে বিরোধী দলে মিলে, অনেক দলকে মিলে অনেক চেষ্টা, অনেক কিছু করা হয়েছে এই দলটাকে, তারপরে দলটা যে টিকে আছে। আমি মনে করি এই বিগত দিনের যে অন্যায় অত্যাচার তাদের উপরে হয়েছে, এটার থেকেও ওনাদের কিছু শিক্ষা নেওয়া উচিত। কারণ যখন আপনি দেখেন খেয়াল করে, যখন এই শেখ হাসিনা 5 তারিখে চলে গেলেন, পুরো বাংলাদেশের চিত্রটা দেখেন যে কি অবস্থায় আছে। এই চিত্র এখন আমাদের কিন্তু সাধারণ জনগণ, আমরা যারা ব্যবসায়ী, এদের ভিতরে কিন্তু একটা ভয় ঢুকে গেছে। এখান থেকে শিক্ষা এই শিক্ষাটা দেখেন, বিগত 16 বছর শুনছি আমরা শুধু যে তারেক জিয়া লন্ডন বসে বসে ষড়যন্ত্র করছে, আর এখন আবার শুরু হয়েছে এই একই ক্যাসেট ঘুরে শেখ হাসিনা ইন্ডিয়া বসে ষড়যন্ত্র হচ্ছে। এদিক থেকে আমাদের বের হয়ে দেশ কিভাবে চালানো যায়, দেশকে কিভাবে সুসংগঠিত করা যায়, যা ক্ষতি হবার হয়ে গেছে 16 বছরে, আর নতুন করে ক্ষতি করার লাভ নেই। এখন এই যে আমরা যে নামে ডাকি তত্ত্বাবধায়ক সরকার বলি, অন্তর্বর্তী সরকার বলি, যে নামে ডাকি না কেন, এদেরকে একটু সময় দিতে হবে। যাদের রক্তের বিনিময় এই রাজপথ রঞ্জিত হয়ে এই অর্জন হয়েছে, আমার মনে হয় আমাদের এত তাড়াতাড়ি হতাশ হওয়ার চলবে না। হাজী আজম হোসেন বাবলু, আমি আপনার কাছে আবার আসবো। ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ, আপনি বিভিন্ন সময় এর আগে বিদ্যুৎ খাত নিয়ে অনেক কথা বলেছেন। আজ সিপিডির একটি আলোচনার সবাই বিদ্যুৎ খাতের যে বিশেষ বিধান যে আইনটি আছে সেটি বিলুপ্তি চেয়েছেন, পাশাপাশি কুইক রেন্টালের বিষয়টি ওটা বাতিল চেয়েছেন আলোচকরা। আপনার কি মনে হয় বিদ্যুৎ খাতেও লুটপাটের একটি শীর্ষ অংশে ছিল? ধন্যবাদ। সেই সাথে দুইজন সহ আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দুর্নীতি নিয়ে অনেকবার আপনাদের এখানে কথা বলেছি। এই 15 বছরে দানবিক রাষ্ট্র নির্মাণ করেছে ডিক্টেটরি শেখ হাসিনা। পুরা রাষ্ট্রটাকে এমন একটা ব্যবস্থা সে সৃষ্টি করেছে, এখান থেকে বেরিয়ে আসা এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কঠিন। দেখেন, আমাদের এখন ঋণের পরিমাণ হচ্ছে 18,35,000 কোটি টাকা টোটাল। 2009 সালের আগে ছিল আপনার 2,76,000 কোটি টাকা। এই 15 বছরে আমাদের ঋণ হয়েছে 15,50,000 কোটি টাকা। আর দেশ থেকে পাচার হয়েছে আপনার 17,50,000 কোটি, 17 লক্ষ কোটি টাকার উপরে।
মানে যেই টাকা আমরা ঋণ করেছি তার থেকে আর দেশ থেকে নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। দেখেন শেখ হাসিনা কিছু দানব সৃষ্টি করেছিল, দানব। এস আলম গ্রুপ, সালমান এফ রহমান, পুলিশের কিছু কর্মকর্তা, কিছু ব্যবসায়ী, এরা দানব, এরা গিলে গিলে সব কিছু খেয়ে ফেলেছে। 7টা ব্যাংকে খেয়ে ফেলেছে আপনার এস আলম গ্রুপ। এক ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 50,000 কোটি টাকা। এই সালমান এফ রহমান দরবেশ, এই দরবেশের ব্যাপারে অনেকবার কথা বলেছি, কি সুন্দর লেবাস। আর যাওয়ার সময় দেখেন মানুষ থুতু দিচ্ছে, ডিম পচা নিক্ষেপ করলো, পচা ডিম। 35,000 কোটি টাকা নিয়েছে 7টা ব্যাংক থেকে, মানুষের রক্ত চুষে খেয়েছে এরা। এইটা পেরেছে শুধু শেখ হাসিনার আশ্রয়ান প্রশ্রয়ে। আজকে যদি এদেরকে আমরা ধরি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, এদেরকে ধরেন, ওরা যে দুর্নীতি করেছে সেই টাকা উদ্ধার করেন, এটা সোনার বাংলা হবে। আমরাও সিঙ্গাপুরের মতো হব, আমাদের কোনো রাস্তা কাঁচা থাকবে না, আমাদের ঢাকা শহরের চারপাশে মেট্রো রেল হয়ে যাবে। শেখ হাসিনা যেটা উনি বলল, শেখ হাসিনা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন নিয়েছে, যা 50,000 কোটি টাকার উপরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান অনেকবার বলেছেন, কলাম লিখেছেন যে এত টাকা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে লাগে না, অনেকবার বলেছেন। দেখেন $12.6 বিলিয়ন খরচ করা হচ্ছে, সেখান থেকে $5 বিলিয়ন নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের সহায়তায়। শেখ হাসিনার যে আশেপাশে যারা ছিল, শেখ রেহানার আপনার দেবর তারিক সিদ্দিকী, কালপিটকে ধরতে হবে। এত কিছু ঘটেছে। এই যে ডিজিএফ এর চিফ আপনার জিয়া সাহেব বললেন যে যা কিছু করেছি তারিক সিদ্দিকীর নির্দেশে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা যা নির্দেশ করেছে, এই যে আয়নাঘর গঠন করলো, কি নিদারুণ কষ্ট। বাংলাদেশে যদি শেখ হাসিনার পতন না হতো, আপনি আয়নাঘর সম্পর্কে জানতেনই না। আপনার দেখেন ব্যারিস্টার আরমান বেরিয়ে কি বললো যে 8টা বছর আমি কবরে ছিলাম, চোখ বেঁধে রাখতো, দিনের বেলা হাত সামনের দিকে বাঁধা, রাতের বেলা পিছনের দিকে বাঁধা। এটা কি কোনো মানুষ, সভ্য জগতের মানুষ করতে পারে? এটা না ঘটলে কি উনি বলেছে? যারা বেরিয়ে আসতেছে তারাই বলছে এই আইনা করে। কোনো সভ্য শিক্ষিত মানুষ এটা করতে পারে? এই যে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা নিজে চিন্তা করেছিল তার পতন হবে। এটা আল্লাহর কুদরত এখানে কাজ করেছে। আপনার আসলে কিছু বিষয় খুবই অমানবিক, যেমন আয়নাঘর, তার মধ্যে একটি যে একটা দেখেন, আমরা কত হত্যা হয়েছে সেগুলি নিয়ে কথা বলি না, কিন্তু যখন এই যে আমাদের সামনে বেরিয়ে আসতেছে এই জিনিসগুলি কত। আজকে দেখেন এই যে পুলিশ, কিছু পুলিশ বাহিনী, আজকে দেখেন পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে, তা যে সরকার চেঞ্জ হোক তুমি পালাবে কেন? আজকে অনেক পুলিশের বড় বড় কর্মকর্তা নিজেরাই গা ঢাকা দিয়েছে। তাহলে সে যদি দুর্নীতি না করে থাকে, সে যদি মানুষের সাথে খারাপ ব্যবহার না করে থাকে, মানুষকে হত্যা না করে থাকে, তুমি পালাবে কেন? এই যে দেখেন আজকে টিভির হারুন, বিপ্লব, সাবেক পুলিশ প্রধান, সই যে পুরা ঢাকা শহরটাকে একটা পুলিশের সন্ত্রাসী রাষ্ট্রবাহিনী বানিয়েছে, পুলিশকে সন্ত্রাস বাহিনী বানিয়েছে। যারা দায়িত্বে ছিল 15 জন পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো পালিয়ে আছে, তারা জয়েন করছে না। তারা তো জানে কি পরিমাণ এই 15 বছর মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, বিভিন্ন দলকে নিপীড়ন করেছে। এই যে করেছে আপনার, তার ভোগান্তি তো পেতে হবে। এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। ডাক্তার আকাশ, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাসুকুর রহমান, যেটি ডাক্তার আকাশ বলছিলেন পুলিশের কথা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবা করবে, পুলিশ কেন পালাবে? পুলিশের আগে দুর্নীতির বিষয়ে একটা লাইন বলে শেষ করব। দেখেন, দুর্নীতি আকাশ সাহেব না, উনি শুরু, দুর্নীতি সব আমলেই ছিল, ভবিষ্যতও থাকবে, পৃথিবীর সব দেশেও হয়। এটা একাধিকবার মানুষ জানে। বিপদের সময়, করোনাকালীন সময়
এক পিস পাউরুটির মূল্য 2,500 টাকা বিল করে রূপপুরে একটা বালিশ উঠাইতে কত টাকা, ফরিদপুরে একটা মেডিকেল কলেজে একটা গাছ লাগাবে লাগাচ্ছে। 5 লক্ষ টাকা, পর্দা 35 লক্ষ টাকা। এরকম অসংখ্য উদাহরণ। এসএটিভি যদি সকাল 10টায় শুরু করে, মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে যদি রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা আলোচনা করে, অসংখ্য উদাহরণ কি দুর্নীতি হয়েছে। আমি বলবো না আমরা ক্ষমতায় ছিলাম একাধিক, বিএনপির সময় দুর্নীতি হয় নাই, নট দ্যাট হয়েছে। আমার কাছে মনে হয়েছে মানুষ অমানুষ হয়েছে, আমরা অমানুষ হয়েছি, এটা অমানুষ হয়েছি, এটা হয় নাকি? এই যে উনি আয়না ঘরের কথা বললেন, আজকে আমি আসতেছিলাম তখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছিলাম একটা হুজুর আরমানের কথা উনি বলেছেন। একটা হুজুর বলতেছে যে আমি বাসায় আমার স্ত্রী মেয়েদের নিয়ে আমি বাসায় আছি, দরজা নক করেছেন, সাদা পোশাকে অস্ত্রধারীরাও আছে, ওনাকে ধরে নিয়ে গেছে। আমি বললাম আমার উজু করতে দেন, উজু করতে পারে নাই। বলছে আমার নামে কোনো মামলা নাই, জিডি নাই কোনো দিন, আমি কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য না। মেয়েরা চিৎকার, বের হয়ে আমি যাচ্ছি, মেয়েরা আমার পিছনে, আমি ফিরে তাকাবো সেটাও দেয় নাই। বলছে অফিসার বলছে, নাম বললো, সে বলছে আমি 40 সেকেন্ড অফিসার ওঠাও, উঠে আমার ওই চোখ বেঁধে দিল, এই চোখ বাঁধা আর হয় নাই। ওই যেরকম দিনে ওরকম আমাকে 2 মিনিট বাথরুমে টয়লেটে যেতে দিল, আমি চিৎকার করতাম, আমাকে বলেন আমি কোনো মেরে ফেলাম না, ওনার অন্যায় হলে ফাঁসি দিবে, আইন আছে, ওনার লাইফ সাজা দিবে, উনি জেলখানায় দিবে, আমার বোধগম্য হয় না। এই আয়না ঘর এইটা বলছে 51 দিন আমি এরকম ছিলাম। আমি বলে আমি জানি না আমার অপরাধী, আমি কোনো সংগঠনের, জামাত ইসলাম বলে ইসলামী কোনো সংগঠনের মেম্বার না, এবং আমি কোনোদিন রাজনীতিও করি নাই। কেন? আমি বলছি আমার নামে জিডি না, কেন আনলেন? আমাকে টর্চার করতে 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 কেন মারলো, কি করলো? আমি পরে দেখলাম যে এটা র্যাব অন। আমি যখন করে একটা র্যাব অন লেখা দেখে বুঝছি যে র্যাব কোথায় আনছে আমি যাই না, করে আমার একটা অন্ধকার ঘরে। উনি বলছে 3 ফিট আর 5 ফিট রাখছে, আমি কবরে থাকা শোয়া। আমি এইটা বুঝি না। আমি বলি এই লোক যদি অন্যায় করে, কোনো জঙ্গির লোক হয় কিংবা অবৈধ অস্ত্র তাকে দুর্নীতি করে, প্রচলিত আইনে বিচার করলেই তো হয়ে যায়। এটা আমি আপনাকে বলি, এই একজন গোয়েন্দা, সে অনেক 29 বছর গোয়েন্দাগিরি করেছে। যখন আওয়ামী লীগ ক্রস ফায়ারের নামে বিরোধী দলের অনেক নেতাকে ইতিমধ্যে হত্যা করলো, তা আমি চিন্তা করলাম নেক্সট সিলেক্ট করলাম যে বিএনপি ক্ষমতা আসবে। আমি ওনাকে বললাম ধরেন বেগম খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে, সেও যদি আবার 1000 এরকম ক্রস ফায়ার করে, এটা কি আদৌ ভালো দেশের জন্য? বলছে করবে না। ম্যাডাম কেন? কারণ ওনার মধ্যে দেশপ্রেম আছে। আমি পাল্টা প্রশ্ন করছি, শেখ হাসিনার কি দেশপ্রেম নাই? উনি উত্তর দেয় নাই। আমল কিন্তু সেটা। আমি বলি যে দেশ কি প্রেমের পরীক্ষায় ওনাকে এগিয়ে থাকার কথা ছিল। এই কারণেই উনি ওনার বাবার জেলখানায় খাবার নিয়ে গিয়েছেন, বাবাকে কোর্টে নিচে দেখতে গিয়েছেন, মায়ের সাথে গেছেন, নিজে গেছেন। হ্যাঁ, কীভাবে গণতন্ত্রের জন্য এদেশ রাষ্ট্র বিনির্মাণে ওনার বাবার ভূমিকা, ওনার দেশপ্রেম মুক্তির, হ্যাঁ ওনার বাবার পরিবারের এই পরিণতি, এটা উনি দেখেছেন, ঠিক আছে। এখন সেখানে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি ওদিকে যেতে চাই না। আমি এই আয়না ঘরটা নেমে যদি ভাবি, যদি আমি হতাম ওখানে, তার সাথে আমি কিন্তু মেরে ক্রস ফায়ার করে দেন, সেটা ভালো না? এই অত্যাচার আর মানে আপনারা দেখেছেন ব্রিগেডিয়ার আজমি। আচ্ছা ব্রিগেডিয়ার আজমি তুমি কেন তাকে চাকরিতে রাখলা? সে যদি এন্ট্রি হয় তাকে স্যাক করে দাও, তাকে সামরিক কোর্ট মার্শাল কর। এইটার এই অমানবিকতার কারণ কি আমি খুঁজে পাই না। এক, আচ্ছা এরকম অসংখ্য পাপের জর্জরিত, এরকম আমার কাছে মনে হয় একটা মানুষ। আজকে আওয়ামী লীগ ঘরানার কিছু লোকের সাথে আমার দেখা হয়েছিল, ভয় ভীতির মধ্যে আছে। ওনারা বলছে দেখেন ওনার এক ঘুয়ামিতে ওনাদেরও ক্ষতি হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে, রাষ্ট্রেরও ক্ষতি হয়েছে। লাস্ট আর্মি চিফে অর্ডার দিয়েছেন, উনি বেঁচে আছেন, আর্মি চিফ তো আছেন, উনিও আছেন, যে আপনি অ্যাকশনে যান, আরও অ্যাকশনে যান। আমার কেন ক্ষমতা থাকতে হবে এত বলেন? আমি মনে করি এই যে ছাত্রদের আমরা ভাবছিলাম সোশ্যাল ফেসবুক এটি নিয়ে এদের যা এদেশের কিছু হবে না, তারা যে উদাহরণ সৃষ্টি করলেন, এতে শিক্ষা নিতে হবে। যেই বসেন, আমি ইউনূস সাহেবের একজন সম্মানিত ব্যক্তি, তার বোঝা উচিত আমার কালকে ছেড়ে দিতে হবে। কালকে আমি এই
আসো এই আমার গদি আমার কালকে ছেড়ে দিতে হবে, এটাকে চিন্তা নিয়েই কাজ করতে হবে। তারপর ওনাদের সাথে আলাপ করতেছিলাম, এই আবার কি নেক্সট 5 বছর পর ধরেন এটা ইলেকশন হইলে যদি বিএনপি ক্ষমতায় আসে, 5 বছর কি বিএনপি আবার এই পথেই চলবে? আমরা ইলেকশন কমিশন আমাদের মধ্যে সাজাবো, পুলিশ আমাদের মধ্যে দেব, আমরা পিএসসি আমাদের মতো নিয়োগ হবে, আর একটা ভিন্ন মতের পরিবারের সন্তান জন্ম হয়েছে, সেই ঘরে জন্ম নিয়ে যদি সে পাপ করে, তো এই 17 বছর তো আমাদের অনেক লোক পাপ করছে, তাদের তো এরকমই চাকরি হয়। এই যদি হয় পরিবর্তন কি হলো? এটার একটা সমাধান হওয়া দরকার। এই দুদুকের আপনি এই আওয়ামী লীগের আমলে এত দুর্নীতি, একটা মামলা হয়েছে সরকারি দলের লোকের, বলেন তার মানে এই দুদক এই 17 বছরে প্রমাণ করছে সরকারি দলের কোনো লোক দুর্নীতি করেনি। এটি তো প্রমাণ করছে। এই যে 400 কোটি টাকা, না, যে মতিউর রহমানের কথা বলা হয়, তিনি নাকি 3 বার দুদক থেকে এইখানে আমি একটু নোট করছিলাম। আমি যে কারণে বলেছিলাম মেসেজ যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সারা করতে পারে না, বেনজির সাহেব, আসাদুজ্জামান সাহেব, ডক্টর মতিউর রহমান, এর মধ্যে 2 জন, বেনজির সাহেব আর ডক্টর মতিউর রহমান শুদ্ধাচার সার্টিফিকেট দিছে, বলেন। আর কি দেখলেন? এরা যে সুস্থ অমানুষ হয়ে গেছে। আমি সেদিনের দিনে টকশো হয়, আমি বললাম মিডিয়াও তো অমানুষ হয়ে গেছিল, মিডিয়াও অমানুষ হয়ে গেছিল। মিডিয়া অমানুষ হয়েছে কোথায়? এই ঘটনা ঘটার পর, এই আন্দোলন, চলমান আন্দোলনে প্রধানমন্ত্রী স্থাবর ইসের অবকাঠামো ধ্বংস হয়েছে দেখতে গেলেন, কিন্তু যারা মারা গেলেন, এই যে শিশুগুলা, এরা কি নিষ্পাপ? আমাদের ধর্মে রয়েছে এত, এরা যদি মারা যায় এরা বিনা হিসাবে বেহেস্ত, কি এদের অপরাধ কি? বারিন্দা দাঁড়াইছে, সেখানে গুলি গেল কেন? হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো। আমি ক্ষমতায়, আমার ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ অনেক আমাদের উপদেশ দিতেন, বিএনপির এটা করেন ওটা করেন, আমি উপদেশ দিতে চাই না। এই গোয়েন্দারা কী করলো? ঘাস কাটছে যদি বলতো দিস ইজ কন্ডিশন, উনি যদি জাতীয় সংগ্রাম, ওকে আমি পদত্যাগ করবো, আসেন, ইলেকশন কীভাবে হবে, আপনারা কে চান, কে ক্ষমতায় দিবেন, এত কিছু হতো না দেশে। আওয়ামী লীগের 300 এমপির মধ্যে 270 এমপি কোথায়? মন্ত্রী কোথায় বলেন? কোথায়? আজকে কি হলো? নৌকা পার হয়ে উনি তো নৌকা ডুবেই গেলেন। কোথায়? এই পর্যায়ে ওনাকে আসতে হয়েছে। আওয়ামী লীগের 75 বছর পুরনো একটি দল, বাংলাদেশের প্রতিটা ঘরে একজন আওয়ামী লীগ আছেন, বিএনপি আছে, সেখানে উনি কি করে গেলেন? এটাকে ওই তৈরি করতে কিন্তু 75 বছর লাগছে, ধ্বংস করতে উঠছে হেলিকপ্টারে চলে গেছেন। আমরা দেখেন সারা জীবন বলেছেন তার এক সব বিদেশি ষড়যন্ত্র বলেন, উনি বলেন, ওনার কথা হইল। আমি এখানে বলতে চাই এই জঞ্জাল এখান থেকে এটাকে পথে আনতে অনেক পরিশ্রম, অনেক করতে হবে, সাধনা করতে হবে, এখানে দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। জি, খন্দকার মাশিকুর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। হাজী আজম হোসেন বাবলু, যেটি মাশিকুর রহমান বলছিলেন, বিভিন্ন নানা অভিযোগ, গত 15 বছরের বিভিন্ন সময় সেই জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। আপনি কি মনে করেন যে আবার রাজনীতি যখন শুরু হবে, রাজনৈতিক সরকার আসবে, সেটি পুনরাবৃত্তি হবে, না আমরা এখান থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারবো? অ্যাকচুয়ালি তো আমরা তো আশাবাদী মানুষ, আমরা আশা করতেই পারি রাজনীতিবিদের কাছ থেকে, যেহেতু রাজনীতিবিদরাই দেশ চালাবেন। এটা ধরেন ইতিহাস বলে পৃথিবীর কোথাও অরাজনৈতিক দলগুলি বা হঠাৎ আইসা থাকতে পারে নাই, যার ফলে রাজনীতি যারা করে ওরাই দেশ চালাবে, ওরাই দেশ কীভাবে চলবে আগামীতে এখন থেকেই ওরা চিন্তা ভাবনা করবে। এখনো সরি ইন্টারাপ্ট করি, এখনো এর বিকল্প হয় নাই তো। এই রাজনীতির নামে কিছু অরাজনীতি বা অপরাজনীতি যে করে, এইটা গত কয়েকদিনে আমরা দেখেছি, এটা প্রমাণ পাইছে। আর আজকে আমি একটু আকাশ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে নেবেন। এই যে শেখ হাসিনার এই এত অত্যাচারের কথা বললেন, জাতীয় পার্টির তখন ভূমিকা কি ছিল? আজকে যদি জাতীয় পার্টি তখন একদম শক্ত অবস্থান নিতে পারেননি, তাহলে আজকে এই যে শেখ হাসিনা, এই রূপপুর বলেন আর যাই বলেন না কেন, এতটুকু
আজকারা পাইতেন না বা এতটুকু সাহস করতে পারতেন না। এখন বলতে পারেন যে এরশাদরে বাসার থেকে উঠায় নেওয়া গেছে, নিয়ে কি করছে না করছে এগুলো সবাই আমরা জানি। তো এরকম তো ভাই রাজনীতি করতে গেলে এটা মাইনে আমার রাজনীতি করতে এরকম হবে। বিএনপির সঙ্গে করেছে, এটা বিএনপির সাথে কি কম হয়েছে বলেন? বিএনপির সামনে আপনার এই কি বলে এই বিপ্লব, যে সংসদের ভিতরে সংসদ চলাকালীন সংসদের এরিয়ার ভিতরে ঢুকে যে আচরণ করলেন, এটা তো দেখছি। ওইটা মাইনেই তো তারা রাজনীতি করতেছে, বিএনপি রাজনীতি করতেছে। এই জন্য আমি মনে করি জাতীয় পার্টি এই দায় এড়াতে পারবে না। একদিন এটার জন্য জাতীয় পার্টি এই কাঠগড়া দাঁড়াতে হবে। আর কি জানি বললেন আপনি, যে আবার কি পুনরাবৃত্তি হবে নাকি গত কয়েকদিনের অভিজ্ঞতা আপনি বলছিলেন যে নাকি আমরা ভালো কিছু করব রাজনৈতিক সরকারের কাছ থেকে? এই 3 দিন বা 7 দিনের আচরণে বা এই অ্যাক্টিভিটিসে আমি মনে করি না এই ঘা এই শরীর থেকে এত তাড়াতাড়ি শুকাবে। কারণ আপনি নিশ্চয়ই, আমরা তো এই ঢাকা শহরেই থাকি, ঢাকা শহর পুরো দেশের সাথে আমাদের একটা লিঙ্ক আপ আছে। কোথায় কোন ঘটনা ঘটতেছে এটা হয়তো যারা রাজনীতি করেন হয়তো এদিক সেদিক এরা যাবেন, বাট আমরা যারা ব্যবসায়ী করি, ব্যবসার সাথে ইনভলভ আছি, এরা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারি যে এই লোকটা আওয়ামী লীগ করে, না এই লোকটা যুবদল করে, না এটা ছাত্রলীগ করছে, না এটা জাতীয় পার্টি করে। এগুলি অন্তত ব্যবসায়ীরা ঠিক মতোই বলতে পারে। অনেক সময় হয়তো এই ওয়ান স্ক্রিনে বলার সাহস রাখেন না, পরিস্থিতিতে বলার পরিবেশ অনুকূলে আসে না, যেহেতু আমি ব্যবসা করতে হবে আমাদের। তবে আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি আমরা এই ইয়েতে, হয়তো দুর্নীতির ধারাটা একটু কমবে, এই যে চাঁদাবাজির ধারাটা কমবে। এখন যেভাবে হয়েছে ছাত্র জনতা বা ছাত্ররা যেভাবে এখন আমি দেখলাম আজকে বিআরটিতে ঢুকছে, আপনার এই ঢাকা মেডিকেলে ঢুকছে, এবং একজন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ সে কিন্তু বলল যে এটা মিডল ইস্টের যে দেশগুলি ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপের যে তাঁবুর ভিতরে যে চিকিৎসা চলে তার চেয়েও ঢাকা মেডিকেলের অবস্থা খারাপ। এটা তো বাস্তব। যারা মেডিকেলে, আমরা অনেক সময় যাওয়ার সৌভাগ্য হয় ঢাকা মেডিকেলে ঢুকার, যেহেতু আমার বাসা পুরান ঢাকা, আমরা অনেক সময় যেতাম, যে কি মানবতা জীবনযাপন করে এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না। ডক্টর তো অফিসাতে উনি তো আবার এলিট জায়গা থাকে, হয়তো না উনিও সরকারি হাসপাতালে ডক্টর ছিলেন, একটু ধারণা কম থাকবে। তারপরে এই যে কি ধারণা থাকে, এবং আমাদের ওইখানে দেখেন ডাক্তারদের যেহেতু সব 3টা জায়গা দেখবেন, একটা লোক বিপদে পড়লে থানায় যখন যায় তখন বাড়ি গাড়ি বিক্রি করে ও সে যা বলে দিয়ে দেয়। আরেকটা জায়গা হচ্ছে কোর্ট কাছারি, উকিল যা বলবে তাই দিয়ে দেবে। আরেকটা হচ্ছে হাসপাতালে গেলে ডাক্তার যা বলবেন। দেখেন, আমি আমার এক ফ্রেন্ডের আজকের থেকে প্রায় 15-20 বছর আগে চেন্নাই একটা হাসপাতালে হার্টের অপারেশন করার জন্য নিয়ে গেছিলাম, বুঝছেন। তো ডাক্তারে বললাম আমি যে কিছু কনসিডার করা যায় কি না। সে বলতেছিল যে হ্যাঁ অবশ্যই করা যায়, তুমি এই হাসপাতালটাই চলে ট্রাস্টে, তুমি ইচ্ছা করলে পুরোটাই মাইনাস করে নিতে পারো, আর যদি তোমার অ্যাবিলিটি থাকে আমি বলবো যে পুরোটাই তুমি দিয়ে দাও। তাই আমি বললাম যে না, পুরোটাই আমরা দিয়ে যাবো। দেখেন, আচ্ছা আসেন ভাই, খেলাছে জিয়া হলের নো প্রফিট নো লস হসপিটাল, ভাই জিয়া হলের জিয়া যে পায়ে গুলি খেয়ে গেছিল খেলাছে, তখন ওই সময় শুধু ব্যাংককে একটা হাসপাতাল ছিল, হাসপাতাল সমিতা বেজ, ব্রাহ্মণঘাটও ছিল না, ব্যাংকক হাসপাতালে ছিল না। দেখেন তার চিকিৎসা যখন গুলি খেয়ে গেল পায়ে, আমি তখন হাসপাতালে আমার হাত ভাঙ্গা আমি গেছি বাইক চালায়, বুঝছেন। তখন আমার এক ফ্রেন্ডের আম্মা বুঝছেন ওই আপনার ডায়ালিসিস করে, তো ওইখানে গেছে সুখমবিদ 49 নম্বর রোডে হাসপাতালটা ছিল। তো দেখেন উনার ট্রিটমেন্টটা ভুল হয়েছে, বুঝছেন, উনার ট্রিটমেন্টটা ভুল হয়েছে, উনি কিন্তু কোমাতে চলে গেছিল। ডাক্তার সাথে সাথে স্বীকার করলেন ভুল হয়েছে, আমার এই চিকিৎসাটা ভুল হয়েছে। সব বাদ দেন, আমারটা বলি, আমি প্রায় 16 বছর ধরে ব্রাহ্মণঘাটে ডাক্তার দেখাচ্ছি। আমার লিভার একটু ভাইরাস আছে, উনি যে মেডিসিনটা দিছে এটা দেওয়ার পর আমার কিডনিটা বেড়ে গেছে,
বুঝছেন? কিডনি বেড়ে গেছে। কিডনির ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে। বেড়ে গেছে। আচ্ছা, আচ্ছা। বেড়ে যাওয়ার পর তা আমি 3 মাস পর যাইতে বলছে, 3 মাস পর যাওয়ার পর আবার যখন ওরা করলো, আমার টেস্ট করলো, করার পর বলতেছে তোমার তো ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে। তা আমি বললাম কীভাবে? সে বললো যে আমার মেডিসিনটা দেওয়া ভুল হয়েছে, এটা একদম সাথে সাথে বললো আমার মেডিসিনটা দেওয়া ভুল হয়েছে এটা। এই সে ডিফারেন্সটা এইখানে। তো যাই হোক, উনি ডাক্তার, আমার মেয়েও ডাক্তার, আমার মেয়ের শ্বশুর ডাক্তার, মেয়ের দেবর ডাক্তার, আমরা ডাক্তার ফ্যামিলিতেই। জি বাবলু ভাই, এখন আমার মনে হয় না যে এত দ্রুত এইভাবে আর একটা পরিবর্তন আসতে হবে এই দেশে। আর একটা আস্তে পরিবর্তন আস্তে ধীরে ধীরে হবে আসলে হয়তো। তখন জি। বোঝা যাবে যে বিএনপি বা অন্য দলগুলি, কারণ অ্যাকচুয়ালি এই দেশের জাতীয় পার্টি তো এখন বাদ দিয়ে আর আপনি রাজনীতি করা সম্ভব নেই। রাজনীতিবিদদেরই আরো জাতীয় বেশি পার্টি বিরোধী দলে থাকবে জি। আমাদের প্রত্যাশা, এবং বিগত দিনের সব ভুলভ্রান্তি ঊর্ধ্বে রেখে জাতীয় পার্টি এবং বিএনপি সম্মিলিতভাবে এই দেশটা চালাবে। বাবলু ভাই, আমি আপনার কাছে আবার আসবো। ডাক্তার আকাশ, যেটি বাবলু ভাই বলছেন যে গত 15 বছরে যেসব অভিযোগ অনুযোগ যাই আছে তার দায় জাতীয় পার্টি এড়াতে পারে কিনা, আর স্বাস্থ্য খাতের বেহাল দশার কথা তিনি বললেন। আপনি একজন চিকিৎসক হিসেবে আপনি নিজেও এটা উপলব্ধি করেন। ধন্যবাদ। দেখুন, এই জাতীয় পার্টি 15 বছরের সরকারের সাথে ছিল। আমরা জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, এবং নির্বাচন একটা গণতান্ত্রিক ধারার একটা পার্ট। আরেকটা জিনিস হচ্ছে, এই সরকার জাতীয় পার্টির উপর কী পরিমাণ দমন নিপীড়ন করেছে সেটা বাংলাদেশের মানুষ জানে। উনি বললো আর কি, এই জাতীয় পার্টিকে এই 15 বছরে আওয়ামী লীগ সরকার কতবার ভেঙেছে। এই 2024 সালেও যে জাতীয় পার্টির চেয়ারম্যান করলে এখন ওপেন বলছে যে আমি ইলেকশনে যেতে চাই নাই, আমাকে এমন একটা অবস্থা মধ্যে নিয়ে গেছে, আমি নির্বাচনে যেতে বাধ্য ছিলাম। না গেলেও হয়তো নির্বাচন হতো। এই সরকারকে কোনোভাবেই আপনার দামিয়ে রাখা যেত না, কারণ এই সরকার এমন একটা অবস্থান তার তৈরি করেছিল। কারণ আপনি দেখেন, সংবিধানকে এমনভাবে সে পরিবর্তন করেছিল, কেউ ইলেকশনে আসুক অথবা না আসুক, এই সরকার নিজে একাই ইলেকশন করে, এবার তো তাই করেছে। তারা জাতীয় পার্টিকে ভেঙে রোশনের নেতৃত্বে ইলেকশন হয়তো করতো। এখন ইতিহাস কাউকে ক্ষমা করে না, আপনি যেটা করবেন ইতিহাস বদলা সেটা নিবে, এটা আমি বলি। এখান থেকে সকল রাজনীতিবিদদের শিক্ষা আছে। কারণ এখন আপনার দেখেন বিশ্ব অনেক অগ্রসর, এখন আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। জনগণ কোনো ফেসিবাদী রাষ্ট্র আর কায়েম করতে দিবেন না। কারণ এবার যে জয় হয়েছে, এই জয়টা হয়েছে আপনার ছাত্র জনতার। এটা হলো বিএনপির জয় না, অন্য কোনো দলের জয় না। রাইট। প্রক্ষান্তরে বিএনপিগুলো অলরেডি লাফানো শুরু করে দিয়েছে যে আমরা ক্ষমতায় চলে আসছি। এটা কোনো ঠিক না। আপনি দেখেন অলরেডি বিভিন্ন জায়গায় চর দখলের মতো শুরু হয়ে গেছে। ইভেন কি দেখলাম সরকারি প্রতিষ্ঠানগুলিতেও বিএনপির আধিপত্য অটোমেটিকলি। তাহলে এটা যদি বিএনপির লোকজন মনে করে, দেখেন নাটোরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব বলল যে এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে। তা আপনি আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করবেন, ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে আপনাকে নিষিদ্ধ করবে। তো এই প্রতিহিংসার রাজনীতি থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখেন নুরুল হক নুরু এই গণ অধিকার পরিষদের একাংশের নেতা, উনাকে ওনার দলের সভাপতি প্রথমে বের করেছে। দল গঠন করার পরেই নুরু বিতর্কিত থাকতে পারলো না। আপনার এই নুরু একটা সুবিধাবাদী নেতা। দেখেন সে শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন তাকে বলল কি আপনি আমার মায়ের মতো। যখন ইলেকশনের আগে সে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের কাছে গেল, স্যার আমাকে আপনার সাথে নেন। এখন মনে করছে যে বিএনপি মনে হয় ক্ষমতা চলে আসবে, সে জাতীয় পার্টির পুরা সমালোচনা শুরু করছে এবং বিএনপির নেত্রীর সাথে গিয়ে সে দেখা করে আসছে। এখন বিএনপি একেবারে দুনিয়ার ভালো মানুষ, তুলসী পাতা। বিএনপির অনেক ভুল আছে, এটা বিএনপির অনেক নেতা স্বীকার করেছে। এখন আমি আগেই বলছি, ভুল করার আর সুযোগ নেই। ভুল করলেই আপনার জনগণের কাছে, ছাত্রর কাছে কৈফিয়ত দিতে হবে। এখন জনগণ ছাত্র কখনোই এরকম একটা ডিক্টেটর সরকার আর চায় না। সেই জন্য এই সরকারকে আপনি দেখেন, যারা এই যে আমাদের সংবিধান আছে আমূল পরিবর্তন করতে হবে। আপনি যদি এই সংবিধানকে পরিবর্তন করা ছাড়া ইলেকশন করেন, অটোমেটিকলি যেই সরকার ক্ষমতায় আসবে সে ডিক্টেটর হবেই। কারণ এই সংবিধানটা এমনভাবে তৈরি করেছে আওয়ামী লীগ কাটছাট করে, যেখানে একজন ডিক্টেটর তৈরি হতে
আপনার তৈরি করার জন্য একটা সংবিধান তৈরি করেছে। তো শাসক চেঞ্জ করা যাবে না বারবার। আপনার রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, রক্ত দিবেন, শাসককে নামালেন, প্রকান্তরে আপনার এই যে একটা শাসন পদ্ধতি সেটা চেঞ্জ করলেন না। তো শাসন পদ্ধতিটাই চেঞ্জ করতে হবে। যে জিনিসগুলি আমাদের নষ্ট হয়ে গেছে সেগুলি আপনার পুনরুদ্ধার করতে হবে। বিশেষ করে বিচার বিভাগ, দেখেন বিচার বিভাগে একজন বিচারপতি কিভাবে আওয়ামী লীগের সুরে কথা বলে, উনি কি এই কথা বলতে পারে? হুমকি দামকি দিয়ে আদালতের রায় চেঞ্জ করতে পারবেন না। আন্দোলন করে নেমে আদালতের রায় চেঞ্জ করা যায় না। অথচ মানবতা বিরোধী অপরাধের যখন বিচার হচ্ছিল তখন করলে রাস্তায় নেমে তাদের দাবির প্রেক্ষিতে অনেককে ফাঁসি দিয়েছেন। আর এবার আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু নেমছে, আপনি আওয়ামী লীগের বিচারপতি, সেজন্য আপনি এই কথা বললেন, এটা উনি বলতে পারেন? বিচার বিভাগ, তারপরে দেখেন নির্বাহী বিভাগ ড্যামেজ হয়ে গেছে। মানুষের পোশাক পরিবর্তন করলে হবে না, বলছে পুলিশের পরিবর্তন, পোশাক পরিবর্তন। আরে ভাই, আমার মনে যা আছে সেটা পরিবর্তন করতে হবে। যে না, আগে যা করেছি, ভুল করেছি, সেটা চাপে পড়ে, সব পুলিশ খারাপ ছিল না, অনেকে চাপে পড়ে করেছে, কান্না করেছে, অনেক পুলিশ কনস্টেবল আপনার আনসার কান্না করেছে যে এইগুলি ঠিক না। আর্মির ভিতরে কয়েকটা গ্রুপ তৈরি হয়েছিল, ডক্টর আকাশ বিদ্রোহ ঘোষণা করেছিল। তাহলে দেখেন অনেক ভালো মানুষ আছে, তাদেরকে নিয়ে সমাজটাকে সাজাতে হবে। এবং এই যে দুদক বলি, এনবিআর বলি, এগুলি যে সরকার এমনভাবে, তাদেরকে দোষ দিয়ে লাভ নাই। আর তাদের আপনার মনোনীত ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, সে কাজটা করবে কিভাবে তার বাইরে? দেখেন 1 কেজি গাঁজা নিয়ে ধরা খেত, এটাই টেলিভিশনে ফলা হইতো, আজকে 1 কেজি গাঁজা ধরা পেটে। অথচ মাদক সম্রাট বদিকে একটা মামলা পর্যন্ত দেয় না এই সরকার। জি ডক্টর আকাশ, আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শিগগিরই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাশরুকুর রহমান, আমরা আলোচনা শেষ করতে চাই যেটি ডাক্তার আকাশ বলছেন যে ফ্যাসিবাদ, ফ্যাসিজম যাতে আবার পুনরায় ভর না করতে পারে, আমাদের সেভাবে এগোতে হবে। কিন্তু তিনি হতাশ বিএনপির কর্মকাণ্ডে। আপনার কি মনে হয় যে ভুল থেকে শিক্ষা নিয়ে? বিএনপির কর্মকাণ্ড নয়, গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার এরকম একটা ঘটনা পৃথিবীর অনেক দেশের। আমি যেমন বলতেছিলাম, আমার কাছে ভালো লাগে না, এটা আমার ব্যক্তিগত মত। প্রধানমন্ত্রীর বিছানোটি একটা ছেলে লাফালাফি করছে, তখন এই একটা টকশোতে এসে বলতেছিলেন যে একটা জমিদারি প্রথা একটা রাষ্ট্রের নামটা ভুলে গেছি, সেই জমিদারের অত্যাচার নির্যাতনে পতন হওয়ার পর এরকম একজন শ্রমিক তার খাটের উপর বসে, তুমি এখানে বসে দেশ শাসন করছো, আমি আজকে এখানে বসা। দেখ, আমি এটা অর্থই না যে একটা খারাপকে আর একটা খারাপ দিয়ে আমি জায়েজ করবো। আমি এখানে আর একটা বলতে চাই জাহিদ সাহেব, যেটা হলো এই জাতীয় পার্টিরও ভূমিকাটা ভালো ছিল না, এদেরও কাঠগড়ায় দায়িত্ব হবে। এরাও গণতন্ত্র ধ্বংসের জন্য বা ইসের জন্য এদেরও জনগণের মুখে মুখে হতে হবে। আমি একটা বলতে চাই, এই দীর্ঘদিনে একটা গণতন্ত্রহীন রাষ্ট্রীয় ব্যবস্থায় যা হবার তাই হয়েছে, সুস্পষ্ট কথা। কি হয়েছে সেখানে? বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, শিক্ষা ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ধ্বংস হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর ধ্বংস হয়েছে, সব যত সাংবিধানিক পোস্ট আছে। আমার এই ক্ষমতা থাকার মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। আমি এই কারণে বললাম, করার পরেই নির্বাচন দিবেন। এইগুলো কোনো দলের না। আমি আমার যেহেতু আমার এই ভোটের ব্যবস্থা ধ্বংস হয়েছে, এই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়া এই ফ্যাসিস্ট আমাকে হতে গিয়ে আমাকে এগুলো করতে হয়েছে, যাতে এই প্রতিষ্ঠানগুলো আমি ধ্বংস করছি। এইগুলাকে আমি মনে করি এই সরকার ঠিক করতে হবে। যেমন পুলিশের যে সবাই খারাপ, নট দ্যাট, মুষ্টি হইয়া কয়জন, মুষ্টি এক বেনজিরের কারণে এটাকে ধ্বংস হয়েছে, বাট এটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। যেমন আমি বলেছি, আমি বললাম আমার এই 17 বছরে আমার মেয়ে, সে পুলিশ বলতে মনে করে বাবাকে ধরতে আসে, বাবার হ্যান্ডকাপ লাগায়, এবং এরা যদি একটু হ্যান্ডকাপটা দূরে নিয়ে লাগায় তাতেও প্রভাব পড়ে না। এইটা নিয়ে বড় হয়েছে। আমি বললাম যে বাবার পাশে বসে একদিন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার খেতে পারে বা কনস্টেবল খেতে পারে, ভাত খেতে পারে, এটা কিন্তু সে বড় হয় না। এর মধ্যে আমাদের বিএনপির উপদেষ্টা সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন আলার বাসা আসলেন। আমি বললাম ভাই অবস্থায়, বলে আমার নাতি বলে, দাদা পুলিশ নিয়ে যায়, মানে এই পুলিশ এখানে দেওয়া হয়।
এইভাবে বলেছে, এটা হতে পারে না, এটা হতে পারে, এটা তো পলিটিক্যাল কারণ হয়েছে। হ্যাঁ, আমি অপরাধ হলে আমাকে অ্যারেস্ট করেন, আমাকে করেন। এইগুলোকে আমি এই বর্তমান যারা এত আত্মত্যাগের বিনিময়, এত হত্যার বিনিময়, অনেক সহায় সম্পত্তি ধ্বংস, জীবন ধ্বংস, যেটা আর ফিরেই পাওয়া যাবে না, এর বিনিময়ে যদি এরা আত্মার শান্তির জন্য আপনি এটা পূরণ করতে পারবেন না, তারপর যে রাষ্ট্রটি একটা ব্যবস্থায় আসে, তাও আপনার একটা শান্তি পাবো। খন্দকার মাশিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করব। হাজী আজমল হোসেন বাবলু, যেটি মাসুক ভাই বলছিলেন যে রাজনৈতিকভাবে নানা সংস্থা, নানা প্রতিষ্ঠান প্রভাবিত হয়েছে, সেখানে অনেক অভিযোগ আসছে, তাতে কি রাজনীতিতেই সংস্কারটা বেশি প্রয়োজন? এটা তো, এটার বিকল্প আর কিছুই নাই, যে রাজনীতিরাই, যারা রাজনীতি করবে তারাই নিজেদের ভিতরে থেকে সংস্কার করবে, এটার বিকল্প কিছু নেই। কিছুটা আকাশ ভাই বলার চেষ্টা করলেন নুরুল হক নুরুল সম্বন্ধে, আমি একটু বলি। 5 তারিখে 6 তারিখে তো ওনার শুরু হইলো যে বিএনপি ঘাট দখল করছে, খেয়া ঘাট দখল করছে, লঞ্চ ঘাট দখল করছে, মার্কেট দখল করছে, গার্মেন্টস দখল করছে। যেই ওর গলার স্পিড বেড়ে গেছে, দেখেন মেজর হাফিজের স্টেজে উঠা আবার কীর্তন গাইতেছে, এইটা হচ্ছে। তাহলে আমরা তো যারা এই দেশের জনগণ, ওরা কিন্তু খুব হতাশায় ভুগি, যে 2 দিন আগে যে ছেলেটা বিএনপির সম্বন্ধে এত তথ্য দিলেন, ওই ছেলে উঠা ও কীভাবে মেজর হাফিজের সাথে মুক্তিযোদ্ধা একটা দলের সাথে আলোচনা সভাতে যোগ দিতে পারে। তো এটা আমাদের খুবই দুর্ভাগ্য। আর এই বললেন না, অ্যাকচুয়ালি তো এটা সূত্রটা হয়েছে ওই যে কোহিনুর, এসপি কোহিনুরের থেকে কিন্তু এই সূত্রটা শুরু হয়েছে, নাহলে কিন্তু এই এতটুক মানে আমি কে আর তুমি, নাগরিকের যে মানবিক মর্যাদাটা, সেটি আসলে ভুলুণ্ঠিত হয়েছে। এই জন্য আমি মনে করি যে আপনার নিশ্চয়ই খেয়াল আছে, সাগর রুনি যখন হত্যা হলেন, অনেকেই কিন্তু টিভির চ্যানেলের মালিক হয়ে গেছে গা ওদের সুবাদে। ওই স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে গিয়া গলা চেঁচায় কিন্তু উনি দেখা গেছে পরে প্রাইম মিনিস্টারের সচিব হয়ে গেছেন গা। এই দেশের কালচার এইটা। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য, এই দেশের মানুষের দুর্ভাগ্য। কারণ এই দেশ রাজনীতিবিদরাই চালাবেন, এই দেশের গবেষণা বলেন আর যাই বলেন এই রাজনীতিবিদরাই করবেন। কিন্তু এই এত বড় 16 বছরে এত বড় ঘটনা ঘটে গেল, বিএনপিকে এত 16 বছরে এত নির্যাতিত করলো, আওয়ামী লীগ এত কিছু করলো, আমি জানি না কতটুকু ওনারা গবেষণা করছেন বিএনপি যারা করেন বা বিএনপির নেতৃবৃন্দ। এই যে এত কিছু হইলো, হওয়ার পর আমার ব্যক্তিগত একটা ইচ্ছে বা আশা ছিল যে বিএনপির দিকে থেকে এরকম প্রেস আসবে যে আমাদের একটা পার্টি অফিসে একটা ডেস্ক বসানো হয়েছে, আপনাদের কাছে আমরা শুনতে চাই, বা আপনারা কমপ্লেনগুলি দেন আমাদের কাছে, গোপনীয়ভাবে আপনাদের গোপনীয়তা রাখবো যে কোন জেলায়, কোন ওয়ার্ডে, কোন এলাকায় এই ঘটনা ঘটতেছে দেন। না না, বিবি সেগুলো আছে সব। শুনেন ভাই, আমি আমার ব্যক্তিগত প্লিজ একটু বলি, শুনেন না, এগুলো সব আছে আমাদের। না না, আমাদের আমি আমার কথা বলি, আমি বলি মাসুক ভাই, না না, আমাদের ছেলে আছে, আরে এটা তো আমি তো এর সাথে জড়িত। মাসুক ভাই, আমিও ব্যবসায়ীদের নেতৃত্ব দেই তো, বুঝছেন, দীর্ঘদিন আমি অনেক বছর ধরে। না না, সেই ব্যবসায়ীদের আর এটা। মাসুক ভাই একটা মিনিট, আমার মতো আমি ব্যবসায়ীর নেতৃত্ব দেই, আমার মতো ওয়ার হাউসে গিয়া শ্রমিক দলের একজন গিয়া খুঁজাইছে যে হাজী সাহেব কোথায়। না না, আমি বলি না, ঠিক আছে। তারপরে যখন পাশের দোকানতে বলছে যে তোরে কিন্তু এখানে আর খুঁজা পাওয়া যাবে না বুঝিস, ওর পরে আর গার্ডকে বলছে ওনার নাম্বার, এরকম অবস্থানটা এরকম যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এই মাসুক ভাই, এর অর্থ এর দায়িত্ব মাসুক ভাই, এই বিচ্ছিন্নতা বইলেই আমরা কিন্তু আমরা সত্যটা আড়াল করে ফেলি। না না না, এই বিচ্ছিন্ন বলা যাবে না, এই সুযোগটা নেই। মাসুক ভাই, এই সুযোগটা আমি ক্লিয়ার করি, আপনি দেখেন উত্তর বলেন বলেন। আমাদের মাত্র 2 মিনিট আছে কিন্তু আমাদের শেষ করবে আলোচনা, আর সময় নেই। 70 জন ডাক্তার আকাশ, বুঝছেন, এইটাকে এক্সপান্স করতে হবে, বুঝছেন, এইটা আর বইলা ওই যে যারা অন্যায় করে। আমরা একটু ডাক্তার আকাশের কাছ থেকে আমরা 1 মিনিট শুনে আসি। ডাক্তার আকাশ, রাজনীতিতে আসলে কতটা সংস্কার প্রয়োজন, আপনার কি মনে হয়, দেখি আপাদমস্তক সংস্কার প্রয়োজন? ধন্যবাদ। দেখুন, যেগুলি এই সরকার যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, সব সমাধান সে করতে পারবে না। এটা রাজনীতিবিদদের ইনভলভমেন্ট হইতে হবে। রাজনীতিবিদদের ইনভলভমেন্ট হলে আপনার একটা নির্বাচন হইতে হবে, যারা রাজনীতিবিদ আছে তারা ক্ষমতায় আসতে হবে।
এই রাজনীতিবিদ ক্ষমতায় আসার জন্য যে পরে এসে যাতে একটা ডিক্টেটর সরকার না গঠন করতে পারে সেটার আপনার সংস্কার করতে হবে। তার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা অবশ্যই কমাতে হবে। একই ব্যক্তি দলের প্রধান, একই ব্যক্তি সংসদের প্রধান, একই ব্যক্তি আপনার সব সরকার ক্ষমতার প্রধান। সরকার প্রধান তাও থাকতে বারে পারবে না। বারে। দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একটা আইন যদি করে আপনার অনেকের ভিতর থেকে ক্ষমতার লোভ কমে যাবে। একটা আইন, সংসদের 70 অনুচ্ছেদকে আপনার পুনর্গঠন করতে হবে। এই দুইটা আইন নির্বাচন কমিশনকে ঢেলে সাজাইতে হবে। এই যে একটা আওয়ামী লীগ মার্কা নির্বাচন কমিশন 15 বছর ধরে ছিল, এটা আমি কতবার বলেছি, এইরকম একটা নির্বাচন কমিশন তো আপনার তার দলকেই ক্ষমতায় আনার জন্য সে বসে থাকবে। একে ঢেলে সাজাইতে হবে। এবং দেখেন আপনার নির্বাচন কমিশন যদি আপনার একটা ফেয়ার ইলেকশন করে, যারা ভালো ব্যক্তি ভোট দিতে পারে মানুষ, এমনি সেই ব্যবস্থা স্বচ্ছতা করতে হবে, ফিরে জি। আসবে। আমি আর 2টা মিনিট বলে নিই, আপনাকে তো সময় দেন না, সবসময় কমই সময় দেন। আরো 2 মিনিট? আমাদের 1 মিনিট দেন তো। শেষ করবো, হাতে আমার কথা সময় হচ্ছে, নেই। জি, এই যে যেটা ভাই বললো যে বিএনপি যেভাবে আপনার মুখিয়ে আছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, এত সহজ হবে না। কেন সহজ হবে না? আপনি দেখেন এই যে ছাত্র জনতা, তারা করলে এমন একটা দলকে হয়তো বেছে আমার নিবে এক যারা 30 সেকেন্ড এই দিতে যে হবে। সামনে এসে এরকম আপনার লুটতরাজ এটা 30 করবে না, দলীয়করণ করবে না, যে বিভিন্ন প্রত্যাশা সাধারণ মানুষের আমি এটা 30 সেকেন্ড আকাঙ্ক্ষার সাধারণ কথা মানুষের বলা হয়েছে। আকাঙ্ক্ষার একটা সরকার গঠন যাই করতে সাহেব, হবে সামনে। আমি একটা ডাক্তার আকাশ, আপনাকে একটা- অসংখ্য একটা- ধন্যবাদ। একটা- খন্দকার মাসুদুর রহমান, জি। একটা 30 সেকেন্ড একটা ভুল আমি আগেও বলেছি, আমরা বিএনপি কখনো ক্ষমতায় যাবে এটা কখনো পোষণ করে নাই। বিএনপি চেয়েছে এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ তাদের মালিক যাতে মালিকানা ফিরিয়ে পেতে পারে সেই জন্য সেই সুষ্ঠু ব্যবস্থা করবে, জি। সেই ব্যবস্থা। জনগণ কাকে ক্ষমতায় বসাবে তাতে জনগণই মানুষেরা সিদ্ধান্ত হবে। নেবে। জি, খন্দকার মাশিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ, হাজী আজমল হোসেন বাবলু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।